নমস্কার। চলে এলাম সেকেন্ড এপিসোড নিয়ে। তো আগের দিন আমি শেষ করেছিলাম কস্তুরীকে নিয়ে। কস্তুরীর জন্মদিন 27 তারিখ ছিল, মানে মঙ্গলবার। 25, 24, 23 তারিখে গেছিলাম। তো 23 তারিখে যাবার পর কস্তুরীকে বলল 4 কি 5 তারিখে জিনিসগুলো দেবে। তো তার মধ্যে তো 27 তারিখে সকালবেলায় কস্তুরীর সঙ্গে দুর্ঘটনা ঘটে গেল। তারপরে তো আমরা বিজি হয়ে পড়লাম, ওনাকে জানালাম, কিন্তু উনি কোনো সৌজন্যবোধ দেখালেন না। হসপিটালেও কেন, কেপিসিতে প্রথমে ভর্তি ছিল কস্তুরী, সুভাষগ্রাম থেকে কেপিসি আসাটা এমন কিছুই নয়। উনি আসেনও নি, কোনো খোঁজও নেননি বা কোনো কিছুই হয়নি। আমি তখন বাবুকে বললাম, বাবু প্রিপেয়ার থাকো, মনে হচ্ছে এই টাকাটা কোনোভাবে আমাদের ডুবতে চলেছে। তো বাবুর তো তখন মাথা কোনো কাজ করছে না, আমার মাথা তো তখন চারিদিকে খেলছে না যে যে এটা কি হলো। মানে কস্তুরী এতদিন ধরে সবার সঙ্গে এত ইয়ে করছে, ও লোক চিনতে পারলো না। আমার কস্তুরীর ওপর রাগও হচ্ছে যে, দেখুন কস্তুরীকে আমি যে কি ট্রিট করতাম, ট্রিট বলতে আমি কি ভালোবাসতাম, সেটা কস্তুরী জানে, বাবু জানে। কস্তুরী যদি বলতো যে আমাকে যদি চাঁদে থেকে কিছু এনে দিতে, আমি সেটারও চেষ্টা করতাম। আমি এতখানি ওকে ভালোবাসতাম। সেই ভালোবাসা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আর আমি বোঝাতে চাইও না। কেননা মানে বুকে আজকে ফিল করছি যে কস্তুরী না থাকায় আমার কি অবস্থা হচ্ছে। তো যাই হোক, কস্তুরী তো আমাদের ছেড়ে চলে গেল। তো তারপরে যখন আমরা একটু হলাম, আমি বাবুকে বললাম চল ওর ওখানে যাওয়া যাক, দেখি কি করছে। কেন আমাদের এতগুলো টাকা আটকে আছে, কাপড় আটকে আছে, সমস্ত কিছু আটকে আছে। তো ফোন করলে সে ভদ্রলোক ফোন তোলেন না। তিনি নাকি এতই বিজি বা আর্ট ওয়ার্ক করতে এতই ব্যস্ত যে আমরা ফোন করলে বা তার ডিস্টার্ব হয়ে যাবে, মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তার নাম হচ্ছে সমজিৎ দেববর্মন। তো সমজিৎ বাবু যে হচ্ছে আপনার হরিনবী সুভাষগ্রামে থাকে। তো এবার গিয়ে বাবু আর আমি যখন ওনার বাড়িতে গেছি, আমি জানি ওনার একটা বাচ্চা ছেলে আছে, ওনার ওয়াইফ আছে। এবার আমাদের বলেছে এইবার ও, এবং আর একটা কথা মাঝখানে বলতে ভুলে গেছি, প্রথম যখন যে বাড়িটা গেছিলাম তার সঙ্গে আর একটা উনি বাড়ি দেখালেন, বললেন এটাও আমাদের বাড়ি, এটাতে মারা থাকতো, মারা এখন অন্য জায়গায় ওই ভাইয়ের কাছে চলে গেছে। আমি আমার বাবা এখানে থাকতো। আমার আমরা এখন এই বাড়িতে আছি। এই পেছনে দেখুন না বাগান আছে, বাগানে কাঁঠাল গাছ আছে, কলা গাছ আছে। দাদা আমি দিদির জন্য কাঁঠাল নিয়ে যাব বা এঁচড় নিয়ে যাব, হতে দিন। ঠিক আছে ভাই, সে তোমার গাছের তুমি দেবে, খাওয়াবে, সেটা তো কোনো অসুবিধা নেই। তো আমি আর বাবু গিয়ে যখন ওখানে কথা বলছি, ওকে পাচ্ছি না। ও আসছি শুনলেই ও পালিয়ে যাচ্ছে। এবার পাড়ার দোকানের সামনে বাবু চলে গেছে। বাবু গিয়ে ওখানে বলেছে যে আমাদের এরকম টাকা নিয়ে ও বসে আছে, কোনো জিনিসপত্র দিচ্ছে না, করছে না।
তখন পাড়ার লোকেরা বলছে, কে বলেছে ওটা ওর বাড়ি, ও তো ভাড়াতে থাকে। বাবু দৌড়ে দৌড়ে এসছে। আমি তখন ওনার স্ত্রীর সঙ্গে কথা বলছি যে আমাকে কথা বলান ওর সঙ্গে, আমি আজকে টাকা পয়সার সমস্ত হিসাব করে তবেই আমি বাড়ি ফিরব। দরকার পড়লে সারা রাত যদি আমাকে এখানে ইয়ে করতে হয় আমি করব। তো বাবু এসে বলছে, পাপা আমাদের সব গেল। আমাদের সব গেল মানে? না, এটা ওর বাড়ি নয়, ও মিথ্যে কথা বলেছে আমাদের। ও তখন তো আমি দুয়ে দুয়ে চার করে ফেলেছি যে তার মানে ও আমার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে ও নিজের মানে সমস্ত ট্রিটমেন্টটা সেটা একটা বাহানা ছিল। এবং তার মাঝে আমি আর বাবু গেছিলাম একদিন, তখন আমি বলেছি যে ট্রিটমেন্ট কি করিয়েছে, তখন সেটা 2002-এর এনআরএসের পেপার দেখাচ্ছে। বলো রিসেন্টটা আমার কাছে নেই, রিসেন্টটা বৌদির বাপের বাড়িতে আছে। তো মানুষকে বললে মানুষ তো সেটাই বিশ্বাস করবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে। ওকে ফোন করা হলো, ও বললো আমি শান্তিনিকেতনে আছি। আমি বললাম আপনি যেখানেই থাকুন কালকের মধ্যে আপনি আসুন, নয়তো কিন্তু এখানে একটা তাণ্ডব হবে। তো ওর যে পুরনো বাড়ি সেখানে যাওয়া হলো, মানে যে বাড়িতে প্রথমবার আমি গেছিলাম সেখানে গিয়ে আমি ওখানেও জানলাম সেটাও ও ভাড়া নিয়ে থাকে। তার বাড়িওয়ালার সঙ্গে আমি কথা বললাম, আমি বললাম দেখুন আমি কিন্তু পুলিশ দিচ্ছি, কমপ্লেন্ট দিচ্ছি, হতে পারে আপনার বাড়িতে পুলিশ আসতে পারে, আপনারা ভদ্রলোক, ভদ্রপাড়ায় একটা পুলিশ আসলে সেটা খুব বাজে দেখায়, তো আপনারা কিন্তু ওর থেকে একটু সাবধান থাকুন। তো সেই বাড়ির মালিকের ছেলে সে তো এসে বললো, দাদা আমি আজকে তালা মেরে দিচ্ছি, আপনি কালকে আসুন, ও আসবে, ওর যা জিনিসপত্র আছে আমি সব বার করে দেবো, ওকে আমি ভাড়ায় রাখবো না। ঠিক আছে ভাই। তো পরের দিন সকালবেলা আমি কলকাতায় ছিলাম, আমি আর বাবু কলকাতায় গাড়ি নিয়ে গেলাম, গিয়ে ওখানে দেখলাম ওকে দেখতে পেলাম না। ওনাদের সঙ্গে ওর পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে এলাম। ওনার ওয়াইফকে আগের দিনই বলে এসেছিলাম যে যখনই আসবে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু জানাবেন। এইবার দুপুরবেলা হঠাৎ দেখি আমাকে ফোন করছে ওনার ওয়াইফ যে দাদা উনি বাড়িতে এসছেন। আমি বললাম যেখানে আছে ওখানে থাকতে বলো, আমি একটু বাইরে আছি, আমি বাবুকে পাঠাচ্ছি, বাবু গিয়ে ওনার সঙ্গে কথা বলবে। তো বাবুকে আমি বললাম, আমি তখন অ্যাকচুয়ালি কলকাতায় ছিলাম কিন্তু একটু দূরে ছিলাম, কোনো কাজে গেছিলাম। বাবুকে বললাম তুই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক, তোকে কিচ্ছু করতে হবে না, তুই এখান থেকে মেট্রো ধর, মেট্রো ধরে গড়িয়া যা, গড়িয়া থেকে বারুইপুরের অটো ধরে এরকম হরিনাবি নাম নেবে, ওখান থেকে রিক্সা নিয়ে তুই যা, আমি আসছি পরে। আমার আস্তে আস্তে ও না পালিয়ে যায়। এইবার বাবু যখন বেরিয়েছে তার মধ্যে আবার শুনি সে নাকি বেরিয়ে গেছে। তো আমি তাকে ফোন করি, তাকে ফোন করে বলি তুমি যদি বাড়িতে না আসো আজকে কিন্তু তোমার বাড়িতে ভাঙচুর করে দেবো। কেন আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো সেদিনকে। তো আমি বাবুকে বলেছি যে আমি যতক্ষণ না আসছি ও যেন কোনোভাবে বাড়ি থেকে যাতে বাইরে না যেতে পারে এরকম তুই করে রাখবি। পাড়ার দরকার পড়লে পাড়ার লোকজন তোকে চিনে গেছে, তুই ওখানেই বসে থাকবি, ওকেও কোথাও যেতে দিবি না। তারপরে আমার যেতে একটু দেরি হয়েছে, কেন রাস্তায় জ্যাম জট ছিল, আমি ছিলাম একটু হুগলির সাইডে।
তো আমি যখন গিয়ে পৌঁছেছি ততক্ষণ 3 ঘন্টা বাবু ওকে একদম গার্ড দিয়ে রেখে দিয়েছিল, ওকে বেরোতেও দেয়নি, কিচ্ছু করতে দেয়নি। এবার আমার তো মাথা তখন গরম হয়েই ছিল, আমি গিয়ে সোজা ওর কলার ধরেছি, কলার ধরে ওকে টেনে টেনে নিয়ে আমি বলেছি চল তোকে সোনারপুর থানায় যাব, যা হবে পুলিশের সামনে হবে। তার আগে আমরা বাবু আর আমি মিলে চারু মার্কেট থানায় কমপ্লেন করেছি। পুলিশ আমাদের ওসি এবং সেকেন্ড অফিসার যিনি আছেন উনি আমাদের বলেছেন যে আপনি যান, গিয়ে কথা বলুন, যদি রিকভারি করতে পারেন ভালো, নয়তো এফআইআর করে রাখুন। তো আমি তো নিজে হাতে তো কোনো, দেখুন আমরা এইসব কাজ করতে পারবো না। তো আমি মনে মনে প্রিপেয়ারই ছিলাম যে আমি ওকে পুলিশের মানে থানায় নিয়ে যাব, থানায় নিয়ে গিয়ে পুলিশের সামনে যা স্বীকারোক্তি করার সেগুলো করাবো। তারপর টেনা হ্যাচড়া করতে করতে ও আমাকে বলল, দাদা যা আছে কাপড় আমার যতটা হয়ে গেছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু টাকা আমি আপনাকে যে এক্সপোর্টের নিয়েছি সেই টাকা আমি এখন ফেরত দিতে পারবো না। সেটা মোটামুটি 1.5 লাখ টাকা। তো কাপড় তো দিয়েছে, এমন নয় যে কাপড় দেয়নি, থানও তুলে নিয়ে এসছি, কাপড় কিছু কাজ করেছে সেগুলো তুলে নিয়ে এসছি, কিন্তু এখন মুশকিল হলো সব কটা আনফিনিশ হয়ে পড়ে আছে, সেগুলোকে ফিনিশ করতে হবে। ওর কথা ছিল যে প্রতি মাসে আমাকে টাকা দেবে, 1 মাস টাকা দেওয়ার পর ও আর কোনো বাগে আনতে পারছি না ওকে। দেখুন চাইলে ওকে তুলে নিয়ে আসাটা কোনো ব্যাপার না, সে আমি তুলে নিয়ে আসতেই পারি, কিন্তু আমরা কোনো দিন এইসব কাজ করিনি। আমরা কোনো দিন মানে ঝুট ঝামেলার মধ্যে, একটা ভদ্র ফ্যামিলি কখনোই ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না। এবার হলো কথা যে এই সমজিতের নামটা আমি আরও বেশি করে বলছি, অনেকেই হয়তো কাপড়ের বিজনেস করেন, ওর তা আমি যা জানলাম ও এই করেই খায়, লোককে বড় বড় কথা বলবে, অনেক কিছু করব, এই করব। এই ফ্রডের হাত থেকে আপনারা যদি বাঁচতে চান, বাটিকের কাজ করে, আপনাদেরকে সতর্ক করছি, কেননা ওই টাকা এখন আমি কবে রিকভারি করতে পারবো আমি নিজেও জানি না। একটা জিনিস বুঝতে পারলাম, ভগবান যাকে মারতে আরম্ভ করে তখন পুরো মেরে দেয়। আমার অবস্থা সেই, কেননা আপনারা সবাই জানেন এখন বাবুর একটা ট্রিটমেন্ট আবার শুরু হয়েছে। তো ট্রিটমেন্টের মতন হচ্ছে, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, সব কিছুই আছে, কিন্তু টেনশানটা তো একটা আছে, মানে বাবুকে নিয়ে তো একটা টেনশান আছে উপর থেকে, এই আর একটা মানে উটকো টেনশান যাকে বলে, যেটা লাস্টের দিকে কস্তুরীরও মাথায় এসে গেছিলো যে টাকাটা রিকভারি হবে কি না। তো এই টেনশানটা তো রয়েই গেছে না, যে মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে 1.5 লাখ টাকাটা অনেক টাকা। তো সেই টাকাটা মানে আমি কোনো কাজেও লাগাতে পারছি না, আমি জানি আমি পাই, কিন্তু আমি নিরুপায় হয়ে বসে আছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মানে আমাদের জীবনের আর একটা ঝড়। জানি না কবে এই ঝড়গুলো শেষ হবে, কবে নতুন সূর্য উঠবে। তো যাই হোক, আচ্ছা বলার জন্য বলছি, আমার টাইটেল দেখে কেউ কিন্তু আপনারা মানে আমার ফ্যামিলি মেম্বাররা
কেউ নিজের ওপর নেবেন না। টাইটেলের মতনই করি, তাতে কেউ পার্সোনালি নেবেন না। এটা আমার মানে আপনাদের কাছে রিকোয়েস্ট। একজন, আপনি হয়তো গুড সাজেশান দিয়েছেন, আমার মাথায় আছে, সাজেশান আপনারা দেবেন, অবশ্যই দেবেন, এবং এই ক্ষেত্রেও দেবেন যে আমার কি করা উচিত। দেখুন, এখন যদি আপনি বলেন যে কোর্টে গেলে টাকা উদ্ধার করা সম্ভব নয়, কেননা কোর্টে কেস চলতে থাকবে, ডেট পড়তে থাকবে। কবে গিয়ে টাকা রিকভারি হবে ততদিনে আমি থাকবো কি থাকবো না সেটাও জানি না। তো সুতরাং কোর্টে গিয়ে কোনো লাভ নেই। তো দেখা যাক উপরওয়ালার কী ইচ্ছা, সেই ইচ্ছাতেই আমরা চলবো। ওনার মর্জি ছাড়া তো গাছের পাতাও নড়বে না। উনি নিশ্চয়ই কিছু ভালো বুঝে করেছেন, এমন কিছু আমি এটাই মনে করি, যাই হোক না কেন। তাও আপনাদের বলে রাখছি, যারা আপনারা কাপড়ের কাজ করেন তারা কিন্তু এই লোকটি হইতে সাবধানে থাকবেন। উনি বড় বড় মানে লোকের কথা বলবেন, সব কিছু বলবেন, কিন্তু এই লোকটি থেকে আপনারা সাবধানে থাকবেন। আর সুভাষগ্রাম থেকে যদি আমাকে কেউ দেখে থাকে, ওর ডাকনাম হচ্ছে গদাই, ঠিক আছে? তো আশেপাশে যারা আছেন তারা আমাকে খবর দিতে পারেন যে ওর অ্যাক্টিভিটি কী চলছে না চলছে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা।